আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, লেখিকা সালমা চৌধুরী। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আগের পর্বগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টা স্বরে বলে উঠল, এর উল্টোটাও হতে পারে, যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টায় ভেবাচিকা খেলেন মালিহা খান। আবির পুনরায় শান্ত অথচ কড়া বলে উঠল, কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নেব, আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নেব। এ কথার কোনো উত্তর না দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, তানভীর, মেঘ এখনো খায়নি, একটু ডেকে আসবি? এখন খাবে কিনা? তানভীর ঠিক আছে বলে উপরে গেল। আবিরও নিজের রুমে গেল। 5 মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করে আবিরকে। মানুষটাকে দেখে হৃদস্পন্দন বাড়তে লাগলো মেঘের। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরে কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাঁ পাশে হাত রাখলো মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো মেঘের। সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে। আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীরের কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডের লাফালাফিতে সে বিদিষ্ট। দিশেহারা অবস্থা অষ্টাদশীর। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে, কিন্তু পারছে না। মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন। কিরে, কি হলো তোর? দ্বিতীয়বার ঘোর কাটলো মেঘের। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ঢকঢক করে অর্ধেক গ্লাস পানি নিমেষে শেষ করে ফেললো মেঘ। আবির আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করলো না সে। এ জগতের সবকিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম। আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে। কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল, এলোমেলো চুল। খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল অষ্টাদশী। কে বলতে পারে 2 দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মন মস্তিষ্ক জুড়ে। হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটায় মনে হতো, আর রাগে কটমট করত মেঘ। আর আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখেছে ততবার মেঘের শীর্ণ বক্ষ ধরফরিয়ে উঠেছে। হঠাৎ ছোটবেলার যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে শোচালো কিংবা ধারালো অস্ত্র আছে, যা এই কিশোরীর বক্ষপিঞ্জর এফর ওফর করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ। আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালা ফালা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায়। সহসা মুখবিবর চুপসে গেছে আমসত্ত্বের ন্যায়। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশীর। এর মধ্যে মালিহা খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠল, তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো, ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না। আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না। আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছিল। উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন তাহলে আজ এত দূর পৌঁছাতেন না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব। আমার স্বপ্ন একান্তই আমার। আমি দুদিকই সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। মালিহা খান চিন্তিত স্বরে বলে উঠলেন,
এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল। তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। তানভীর মাঝখান থেকে বলে উঠল, ভাইয়ের জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু, তুমি রিল্যাক্সে থাকতে পারো। মেঘ এতক্ষণ নীরবে খেলেও এ কথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হয় তার। আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে। আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। এমনি মুখটা চুপসে গেছে তানভীরের। করুণ স্বরে বলল, সরি ভাই। পিনপতন নীরবতা খাবার টেবিলে, কেউ কোনো কথা বলছে না। মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল। তানভীর আবিরের একনিষ্ঠ ভক্ত, এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আবির গুরুগম্ভীর স্বভাবের, রাগী, কথা কম বলে, কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানভীরকেই শেয়ার করে এসেছে এত বছর। এমনকি এখনো আবিরের থেকেও বেশি তানভীর ভালোবাসে আবিরকে। আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি, তানভীর তাই করবে। অবশ্য করবে নাই বা কেন, সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানভীরের। পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না। বড় আব্বু এবং আব্বুকেও বলেছে কয়েকবার, তাদের করা জবাব, রাজনীতি আমাদের পছন্দ না, এই বাড়িতে কেউ রাজনীতি করবে না। একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানভীর। ভালো মন্দ কথা শেষ করে তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেদিন, রাজনীতি করতে চাস তাই তো? তানভীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে। আবির, তুই রাজনীতি কর, সমস্যা নাই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজ না। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। পা চাটা স্বভাব যেন না হয়। তানভীর ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না। আবির হেসে উত্তর দিয়েছিল, ওইসব আমি সামলে নিব। তুই আমায় কথা দে, তুই তোর জায়গায় সৎ থাকবি, আর যে কোনো সমস্যা আমায় শেয়ার করবি। সেদিন খুশিতে তানভীরের চোখ টলমল করছিল। আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা। সেদিনই ভাইকে কথা দিয়েছে, সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে, কি করা দরকার, কোনটা করলে ভালো হবে, সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানভীর। আজ সে ছাত্রলীগের সহ সভাপতি। সবটুকু ক্রেডিট আবিরের। আগামী বছর মেয়র নির্বাচন পরে নতুন করে সভাপতি করা হবে, তাই তানভীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে। তানভীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকেই, কিন্তু আবিরের এক কথা, তানভীর রাজনীতিই করবে। আজ সন্ধ্যায়ও বাবা চাচার মুখের উপর বলেছিল, তানভীরকে কোনো প্রকার বাধা যেন না দেওয়া হয়। তানভীরের জীবনে আবির গাছের ন্যায়, যার ছায়ায় তানভীরের অবস্থান। ভাই ছাড়া তানভীর অসহায়। খাবার শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। তানভীরও চলে গেছে, কিন্তু বসে আছে মেঘ। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল, ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু তা আর হলো কই। আবিরের জীবনে কেউ আছে, এই কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশীর। ভাতের প্লেটে আঙ্গুল ঘুরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল। ছি। তৎক্ষণাৎ নিজের মনকে নিজে সান্ত্বনা দিচ্ছে, থাক, মন খারাপ করিস না, ছেলেটা ভালো না। মনে নেই তোকে ছোটবেলা মেরেছিল? আজ তো হিটলার। তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবি শুধু তুই। মালিহা খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল, থাক, তোর আর খেতে হবে না। এতে হুঁশ ফিরল মেঘের। মেঘ কিছু বলার আগেই খাবার প্লেট সামনে থেকে নিয়ে যান উনি। বড় আম্মুর এসব কর্মকাণ্ডে আহাম্মক বনে যায় মেঘ। মালিহা খান বলে ওঠেন, এভাবে 14 ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। মেঘেরও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর, সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত। হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে। মালিহা খান মেঘকে ডেকে আবার বললেন, তোর কি পেট ভরেছে, নাকি নতুন করে খাবার দিব তোকে? আর খাবো না, এটুকু বলে রুমে চলে আসে মেঘ। পড়তেও ইচ্ছে করছে না মেয়েটার, চুপচাপ শুয়ে আছে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে আবিরের হাসি। বাইক এনে যখন হাসি মুখে বলছিল কথাগুলো কানে ভেসে আস। কি সুন্দর করে কথা বলে মানুষটা, তাকানোর ধরন, রাগলে কুঁচকে ফেলা ঘন ভ্রুগুলো, সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ। বুক ভেঙে আসে কষ্ট। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক তো অন্য কারো। এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ। আজ শুক্রবার, সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। মিম, আদি আর মেঘ দুষ্টুমি আড্ডায় মাতিয়ে তুলেছে ড্রয়িং রুম। 3 যা রান্নায় ব্যস্ত। আবির বাড়ি ফিরেছে বলে আবিরের 2 মামা, 2 খালা
তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে। মিম আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষই চাকরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া কারো সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে। যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য। তানভীরের সকাল থেকে কোনো খোঁজ নেই। সকালে নাস্তা করে বেরিয়েছে, পার্টি অফিসে কাজ আছে, বিকালে ফিরবে বলে চলে গেছে। এজন্য মেঘের কোনো ভয় ডর নেই। আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ উপরে করিডোর থেকে আবির ডাক দিল মাকে, আম্মু একটু কফি দিতে পারবে? এই বলে রুমে চলে গেল পুনরায়। উত্তর শোনার প্রয়োজন মনে করেনি সে। মালিহা খান কফি করে মেঘকে ডাক দিলেন, কফিটা আবিরকে দিয়ে আয় তো মা। তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গতরাতের কথা। সহসা উঠে বলল, আমি কেন? মিম দিয়ে আসুক। মালিহা খান কিছুটা বিরক্তি নিয়ে বলল, ওরা নিলে ফেলে দিবে, তখন আরেক মুসিবতে পড়ব। বাড়িতে একটু পর মেহমান আসবে, যা না মা। মেঘ আর কথা না বাড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে মেঘের, বুকের ভেতরের ধুকপুকটা বেড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজায় টোকা দিল মেঘ। আবির। দরজা খোলা আছে। কাঁপা কাঁপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ। আবির ল্যাপটপে কি যেন করছে, তাকিয়েও দেখলো না কে এসেছে। আবির, এখানে রেখে যা। মেঘ হাঁটতে পারছে না, হাত আরো বেশি কাঁপছে এখন, পায়ে এতটুকু জোর পাচ্ছে না। ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে। মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই। তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক। বডি স্প্রের তীব্র ঘ্রাণে হুঁশ ফেরে মেঘের। তার থেকে 1 ফুট দূরত্বে দাঁড়িয়ে আছে আবির। আচমকা এইভাবে এসে দাঁড়ানোয় একটু ভ্যাবাচ্যাকা খেলো মেয়েটা। মেঘ আস্তে ঘুরে গেল, নিজের উপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে। সবেগে সুদূর হস্তে মেঘের কনুই চেপে ধরল আবির। কড়া কণ্ঠে বলল, এদিকে তাকা। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ। চিবুক নেমে গলায় আটকালো। সারা শরীর কাঁপছে শীতল স্বরের হুমকিতে। কানের লতি গরম হয়ে যাচ্ছে, সাথে আবিরের শরীরের আর বডি স্প্রের তীব্র ঘ্রাণ নাকে লাগছে মেঘের। আবির পুরো কণ্ঠে বলল, কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কানে যায় না? এতটুকু বলতেই মেঘ হেলে দুলে পড়ে যেতে নেয়। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির। জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ। আবিরের চাউনিতে তীক্ষ্ণতা। গম্ভীর কণ্ঠে বলল, তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্য ভুগবি নাই বা কেন? খাবার প্লেটে আঙ্গুল ঘুরালে কি আর শরীরে পুষ্টি হবে? প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল। মেঘের শরীর ঘামছে। কে বোঝাবে এই লোকটাকে, যাকে দেখলে অষ্টাদশীর সব শক্তি নিমিষে মিলিয়ে যায় কোথায় যেন, যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ। আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল, যেতে পারবি নাকি দিয়ে আসবো? নিজেকে সামলে মেঘ বলল, পারবো। তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ। আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাঁটার পানে। মেঘ কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে। এক দৌড়ে এসে খাটে শুয়েছে। মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না। সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে। বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। মিম আদি গোসল করে সেজেগুজে গল্প করছে সবার সাথে। আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে। টুপি পাঞ্জাবি পরায় অন্য দিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। মেঘের দেহ এখনো বিছানায় লেপ্টে আছে। বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে। মিম, আপু, ও আপু, ওঠো, এখন ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে এসেছে। আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে। ওঠো, নামাজ পড়ে রেডি হও, আম্মু আমায় পাঠিয়েছে, তোমায় ডাকছে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরে। পাশের দেয়ালে টানানো দেয়াল ঘড়ির দিকে তাকায়। 1টা 15 বাজে। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। আবিরকে কফি দিতে গিয়েছিল 8টা 30 থেকে 9টার মধ্যে। 4 ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না। 5 মিনিট বসে তারপর গোসলে চলে যায়। নামাজ পড়ে আবিরের দেয়া একটা জামা পরে নিল মেঘ। বেগুনি রঙের গাউন, মোটামুটি গর্জিয়াস। চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় 3টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে। বাড়িতে এত হইহুল্লোড়ের শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের। নজর পড়ে সোফার দিকে। আবিরকে ঘেরাও করে বসে আছে সব
মামাতো খালাতো ভাই বোনরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে, স্পেশাল একজন, মালা আপুর দিকে। মালা আপু অনার্স ৩য় বর্ষে পড়তেছে এখন। আবির ভাইয়ের মামাতো বোন। মালা আপুর একটা বড় আপু আছে, উনি মাইশা। ওনার পড়াশোনা শেষ, জব করতেছেন এখন। 2 বোনই এসেছেন, কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে আবির ভাইকে। বিষয়টা দেখেই মেঘের মেজাজ গরম হয়ে গেছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। তানবীর ভাইয়া যে বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। মালা আপুই কি সেই কেউটা? ভাবতেই বুকটা ভরে ওঠে কষ্টে। আবিরের সমবয়সী একটা ভাই আছে, নাম সাকিব। উনি আবির ভাইয়ের দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরো কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে। বিদেশে কেমন লাগে, পড়াশোনা কেমন, কিভাবে থাকতে হয়, এইসবই। মেঘ ধীর স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকায় সেদিকে, পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয়। মেঘকে দেখে 2-4 জন ডাক শুরু করে, এই মেঘ কেমন আছিস, এদিকে আয়। মিম ছুটে আসে মেঘের দিকে, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ, নজর না লাগে কারো। মেঘ মুচকি হাসলো। মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ের দিকে। উপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখেছে, এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি, আহা কত মায়াবী লাগছে। আবিরের হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো। বড়দের খাওয়া শেষ। মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খুশগল্প করতে লাগে। খালামণিদের অনেকদিন পর দেখছে। আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো, কিন্তু তানবীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে, তাই মামি আর খালাদের সাথে দেখা হয় না। মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে। সারাদিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থাকার জন্য বলেছে সবাই, কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানেই কয়েক ঘন্টা। বিদায় বেলায় মালা আপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘের। ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন, গায়ে ঢলে পড়ার কি আছে। আশ্চর্য, মালা আপুর এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো উপরে পড়ে যেত এই মেয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন। মাঝখানে তানবীর একবার এসেছিল, সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে। পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে, তাই বসার সময় হয়নি তার। মেঘ নিজের রুমের দরজা বন্ধ করে কাঁদতে লাগলো, কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না। অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার। মেঘ বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানবীর বাড়িতে ঢুকে এসেই মাকে জিজ্ঞেস করে, মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজা তো খুলছে না। তানবীর আর কথা বাড়ালো না, তড়িৎ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, মেঘের সাড়া নেই। আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল, মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে, বলে দিলাম। মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসলো। কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানবীর মেঘের গায়ে হাত তুলেনি, শুধু ধমকই দেয়। কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই। দরজা খুলতেই নরম স্বরে তানবীর বলল, খেতে যা। মেঘ তানবীরের এত নরম স্বর কোনোদিন শুনেনি, ভাবতেই পারছে না ভাই তাকে এত ভালোবেসে খেতে বলছে। তানবীর, খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব। তানবীরের এমন কথায় মেঘ আহম্মক বনে গেল। তানবীর ভাই বরাবরই এরকম, নিজেই ঝাড়বে, তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শুনিনি এর আগে। নিমিষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান। হালিমা খান, সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি, আমাকে কেন কষ্ট দেস? তোকে কে কি বলে 2 দিন পর পর না খেয়ে পড়ে থাকিস? কিছুদিন পরে যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে? আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস। সে সারাদিন ভন্ডের মতো টুই টুই করে ঘুরে, আর তুইও এখন তার ভাব নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শুন, মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না। তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না। এতটুকু বলতেই চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাউনিতে পরিষ্কার রুষ্টতা, শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে।
কড়া কণ্ঠে মামুনির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? পুরুষালী কণ্ঠে আটকে উঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, কি করব ওকে নিয়ে? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না, কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে, একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান, কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো, এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন। দুইজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে। আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের। আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে, এতেই খুশি খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ার রুমে, কিন্তু তানভীর ভাইয়া রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ, কিন্তু কোথায় আছে? বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল, ভাইয়া। তানভীর পাশের রুম থেকে উত্তর দিল, আবির ভাইয়ার রুমে আমি, আয়। আবির ভাই নামটা শুনেই মেঘের বুকটা হু হু করে উঠে চিন্তায়। নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো, তারপর গুটিসুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। তানভীর, ভেতরে আয়। মেঘ, মোবাইলটা দিয়ে যাই, তুমি কাজ করো। তানভীর, আরে ভেতরে আয়, বস তুই, তোকেও দরকার লাগবে। মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। আবির নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। তানভীর ফোন নিয়ে কি যেন করছে, তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি পড়ে সেদিকে। একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার, ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। মেঘ টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে আনলো। একটা মানুষ এত কিউট কিভাবে হয়? যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, সারাদিন পড়তাম আর দেখতাম, তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লুকটা ফর্সা নন, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচাইতে মারাত্মক ওনার লুক, তাকানোর স্টাইল। উফ, যতবার দেখি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি। আবির ভাই খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন। তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীর ভাইয়ার ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে। অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওর অ্যাকাউন্টটা খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না, বুকটা এখনো ধুকপুক করছে। আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। জন্ম তারিখ, সাল, নাম কিছুই জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে। তখনই রুমে ঢুকলো তানভীর। সহসা বলে উঠল, শেষ। এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকালো, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেই, অ্যাকসেপ্ট করো নাকি? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমায় রিকোয়েস্ট দিতে হবে না। তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথায়। মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার। তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল, আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নিব, তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু। মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করেই রুমে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়ল, সাজ্জাদুল খান আবির, অ্যাকসেপ্ট ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শোয়া থেকে উঠে বসে। মেঘের খুশি দেখে কে? ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড, সেটা আবির ভাই। তার একটা স্ক্রিনশট রেখে দিল। তার 5 মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানভীর ভাই। আবির ভাইয়ার আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা ও মাই গড, ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হচ্ছে পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা।